মন বড় আশ্চর্য জিনিস। ক্ষণিকের সাক্ষাতে যে বন্ধনে মন হঠাৎই আবদ্ধ হয়, কখনো কখনো জন্ম জন্মান্তরেও তা ভোলা সম্ভব হয় না। এমনই এক সম্পর্কের গল্প আজ আপনাদের শোনাব। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন গল্প বিশ্বকা হয়তো আপনাদের অনেকেরই এখনও শোনা হয়ে ওঠেনি। সমাজের এক বহু প্রাচীন প্রথা নিয়ে এই গল্প। কেমন লাগলো শুনে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন লেখক জলধর সেনের কলমে গল্প অদৃষ্ট। সে আজ ৫-৬ বৎসরের কথা। তখন আমি কলিকাতার কলেজে বিএ ক্লাসে পড়ি। তখনও বিবাহ করি নাই। বয়স বোধহয় তখন ১৮ কি ১৯। এইটুকু বলিয়াই যদি চুপ করি, তাহা হইলে শ্রোতাগণ মনে মনে আমার একটা মূর্তি ঠাওরাইয়া লইবেন। আমি চাঁদের আলো দেখি, জ্যোৎস্না খাই, প্রণয় কবিতা লিখি, বাঁশির রবে আকুল হই, কিশোরী কি যুবতীর প্রেমে দিশেহারা হইয়া সারা নিশি আকাশের দিকে চাহিয়া থাকি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা একসঙ্গে করিয়া আমার একটা মূর্তি হয়তো অনেকেই খাড়া করিয়া লইবেন। কিন্তু দোহাই ধর্মের, আমার সেসব কিচ্ছু ছিল না। বিএ ক্লাসে পড়ি, ১৯ বৎসর বয়স, অবিবাহিত, ঘরে কিঞ্চিত আহার সংস্থান আছে। এ অবস্থায় আমার পক্ষে কবিতা রাজ্যে ভ্রমণই কর্তব্য, নতুবা জীবন যৌবন যেন বৃথা বহিয়া যায়। কিন্তু কি করিব, আমাকে ভগবান সে ছাঁচে ঢালেন নাই। প্রেম, ভালোবাসা, কবিতা লেখা, হা হতস্মি করা বিধাতা পুরুষ আমার অদৃষ্টে লেখেন নাই। কলিকাতার একটা মেসে থাকি। রোজ রোজ কলেজে যাই, বাসায় আসিয়া পড়া তৈয়ার করি। সন্ধ্যার সময় একটু গোলদিঘির ধারে বেড়াতে যাই। রাত্রে আবার পড়ি, খাই দাই, ঘুমাই। ইহাই আমার দৈনিক কর্তব্য কর্ম। তাহার পর যখন সেই বর্ধমান জেলার এক প্রান্তে একটি ক্ষুদ্র গ্রামের স্নেহশীতল মাতৃক রোডে যাইয়া বসি, তখন কলিকাতা, কলের জল, বরফ, লেমনেড, কেতাব, কোরআন কিছুই আমার মনে থাকে না। তখন বিধবা মায়ের স্নেহে, বিধবা ভগিনীর আদরে আমার ছুটির দীর্ঘ ১.৫ মাস ১.৫ দিনের মতোই কাটিয়া যায়। শেষে অশ্রুপূর্ণ চক্ষে মা ও দিদিকে প্রণাম করিয়া, তাহাদের পদধূলি লইয়া, তাহাদের স্বর্গীয় স্নেহের অভেদ্য বর্মে আবৃত হইয়া কলিকাতায় পড়িতে যাই। এহেন অরসিক আন্ডার গ্র্যাজুয়েটকে হয়তো আপনারা সেই সময়ে চিনিতে পারিলে কলেজের খাতা হইতে নাম কাটিয়া দিতেন। কিন্তু কি করিব, ভাগ্যলক্ষ্মী আমার প্রতি সে সময় বড়ই অপ্রসন্ন ছিলেন। কিন্তু তারপরে আমি মায়ের সুদ আসল সমস্ত বুঝিয়া পাইয়াছিলাম। সেই কথা বলিবার জন্যই আজ এত কালি কলমের খরচ। যে বৎসরে আমি বিএ পরীক্ষা দিব, সেই বৎসরের ফাল্গুন মাসে একদিন বাড়ি হইতে পত্র পাইলাম। আমার দিদির বড় অসুখ। সে সংবাদ পাইয়া আমি আর নিশ্চিন্ত থাকিতে পারিলাম না। সংসারে মার ওই ভগিনী ব্যতীত আমার বলিবার আমার কেহই ছিল না। যেদিন পত্র পাইলাম, সেই দিনই রোগীর পথ্যের মতো জিনিসপত্র যাহা যাহা দরকার হইবে মনে করিলাম, তাহা লইয়া বাড়ি চলিয়া গেলাম। বইচি স্টেশন হইতে ঘোড়ার গাড়ি চড়িয়া বাড়ি যাইতে হয়। রাত্রি প্রায় ৯টার সময় বাড়িতে পৌঁছিলাম। দিদির জ্বর তেমন নয়,
আমি এত কষ্ট করিয়া, এত ব্যস্ত হইয়া পড়াশোনা ছাড়িয়া চলিয়া আসিয়াছি দেখিয়া দিদি মাকে বকিতে লাগিলেন। যথাসময়ে দিদি অন্নপথ্য করিলেন। আমি কলিকাতায় আসিবার উদ্যোগ করিতে লাগিলাম। কিন্তু দিদি আমার কলিকাতায় আসিবার নানা বাধা দিতে লাগিলেন। আজ অশ্লেষা, কাল মঘা, আজ দিকশুল, কাল ত্রহস্পর্শ, এমনি করিয়া আমাকে ৫-৬ দিন বাড়িতে রাখিলেন। অথচ যেদিন দিদির অসুখের সংবাদ শুনিয়া বাড়িতে আসিয়াছিলাম, সেদিন কলেজ কামাইয়ের জন্য দিদিই বকিয়াছিলেন। স্নেহের এমনই টান। বর্ধমান হইতে যে লোকাল ট্রেন বেলা ২:৩০টার সময়ে বইচি স্টেশনে পৌঁছে আমি সেই ট্রেনে কলিকাতায় আসিতেছি। সঙ্গে জিনিসপত্র কিছুই নাই। একখানি মধ্যম শ্রেণীর একটা কামরায় আমি একেলা। সঙ্গে একখানি ইংরাজি বই ছিল, তাহাই পড়িতেছি। এমন সময়ে আমাদের গাড়ি আসিয়া পান্ডুয়া স্টেশনে উপস্থিত হইল। কত লোক নামিল, কত লোক উঠিল। আমার গাড়িতেও ২ জন উঠিলেন, একজন পুরুষ আর একজন তাহার সঙ্গিনী কিশোরী, অথবা ঠিক বলিতে গেলে কৈশোর ও যৌবনের সন্ধিস্থলেই তিনি দাঁড়াইয়া আছেন। এই ২ জন অপরিচিত আরোহীকে আমার গাড়ির মধ্যে প্রবেশ করিতে দেখিয়া আমি একটু ভালো হইয়া বসিলাম। কারণ এতক্ষণে এক বেঞ্চে বসিয়া ও অপর বেঞ্চে পা দিয়া বেশ আরামেই আসিতেছিলাম। আমি যেদিকে জানালার কাছে বসিয়াছিলাম, ভদ্রলোকটি তাহার সম্মুখেই বসিলেন এবং মেয়েটি অপর প্রান্তের জানালার নিকটে গিয়া বসিলেন। অপরিচিত একজন যুবককে গাড়ির মধ্যে দেখিয়া মেয়েটি বিশেষ সংকুচিতভাবে বসিয়া রহিলেন। মাধুরী বিনম্র অশোক স্তবকের ন্যায় কিশোরীর সংকোচ কি সুমধুর! কাব্যে এতদিন যাহা অনুভব করি নাই, জীবনেই প্রথম তাহা বুঝিলাম। গাড়িতে আমরা ২ জন পুরুষ মাত্র, ২ জনেরই বয়স সমান। এমন অবস্থায় বিনা কথাবার্তায় কি করিয়া বসিয়া থাকা যায়? শুনিয়াছি সাহেবেরা নাকি এমন করিয়া ২-১ দিন কাটাইয়া দিতে পারেন, কিন্তু এ দক্ষতা আমাদের নাই। আগন্তুক যুবকটি প্রথমে আমার পরিচয় লইলেন। আমি কি করি, কোথায় থাকি, বাড়ি কোথায় প্রভৃতি সব কথাই হইল। নাম জিজ্ঞাসা এখনকার দিনে সভ্যতা বা ভদ্রতা বিরোধী, সুতরাং তিনি আমার নাম জিজ্ঞাসা করিলেন না, অথচ অন্যান্য পরিচয় হইয়া গেল। তিনি তাহার এই অবিবাহিতা ভগিনীটিকে লইয়া কলিকাতায় যাইতেছিলেন। অনেক স্থান হইতে সম্বন্ধ আসিয়াছে, কেহ কেহ তাহাদের বাড়িতে আসিয়াও কোণে দেখিয়া যাইতেছেন। কিন্তু যাহারা খাস কলিকাতাওয়ালা, তাহারা বড় সহজে পাড়া গায়ে আসিতে চাহেন না। কলিকাতায় নিজেদের বাসা আছে, ইনি ভগিনীকে লইয়া সেইখানেই যাইতেছেন। সেখান হইতেই দেখাশোনার সুবিধা হইবে। আমি সহসা কৌতূহল ভরে একবার কিশোরীর দিকে চাহিয়া লইলাম। সুন্দরী বটে। কিছু অপ্রতিভ হইয়া চক্ষু ফিরাইয়া লইলাম। কে জানিত ঠিক সেই মুহূর্তে সেও দুখানি শতদল দলের ন্যায় সুকোমল উৎফুল্ল দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিবে। ভদ্রলোকটির সঙ্গে নানান কথা চলিতে লাগিল। কথায় কথায় তিনি শুনিলেন যে আমি তখনও বিবাহ করি নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, এতদিনেও বিবাহ করেন নাই কেন? আমি বলিলাম, তেমন তাড়াতাড়ি বোধ হইতেছে না। পাশটাশগুলো হয়ে যাক, তখন ধীরে সুস্থে যা হয় একটা করা যাবে।
তাহার পর অন্যান্য অনেক কথাবার্তায় অনেকটা সময় কাটিয়া গেল। হাবড়া স্টেশনে গাড়ি আসিয়া লাগিল। তাহারা তাহাদের ঘরে চলিয়া গেলেন। আমি একখানি তৃতীয় শ্রেণীর অনিন্দ সুন্দর গাড়ি ভাড়া করিয়া আমার আমহার্স্ট স্ট্রিটের মেসে আসিয়া পৌঁছিলাম। এই রাত্রিতে যদি সেই যৌবনাগম সংকুচিতা কুমারীর সেই আকর্ণ বিশ্রান্ত লোচন, তাহার সেই সরলতাময়ী স্নেহকোমল মুখখানি মনে করিয়া ভাত খাইবার সময়ে দুধের বাটির বদলে অম্বলের বাটিতে চুমুক দিতাম, মুখে ভাত তুলিতে নাকে গুজিতাম, আহার করিতে করিতে অন্যমনস্ক হইতাম এবং ঝির কথায় হুঁশ হইয়া তাই তো বলিয়া আবার দ্বিগুণ বেগে আহার কার্যে মনোনিবেশ করিতাম, বা রাত্রে দক্ষিণ দিকের খোলা জানালার কাছে চেয়ারখানি টানিয়া লইয়া সমস্ত রাত্রি চাঁদের দিকে চাহিয়া অথবা কবিতা লিখিয়া কাটাইয়া দিতাম, তাহা হইলে গল্পটি বেশ জমিয়া আসিত, বেশ দস্তুর মাফিক হইত। কিন্তু তা হতবিধি। হা বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমার মতো এই একটা নীরস কঠোর মানুষকে কোনো প্রকারেই সারাইতে পারিলে না। কেমন সুন্দর নভেলের প্লট একেবারে হাতছাড়া হইয়া গেল। কি করিব, আমার দুর্ভাগ্য। সে কিশোরী না কুমারী তাহার কথা সে রাত্রে আমার মোটেই মনে হইল না। সারাদিন রেলে আসিয়া, ঘোড়াগাড়িতে আসিয়া অন্যদিন অপেক্ষা অধিক ভাত খাইলাম। শেষে এরূপ নিদ্রা যে তার পরদিন বেলা 8:30টার পূর্বে আর সারা শব্দ ছিল না। ভালোবাসা ও বিরহের কোনো লক্ষণের সঙ্গেই আমার রোগ মিলিল না। চিকিৎসারও কোনো ব্যবস্থা করিতে হইল না। তাহাদের কথা মোটেই মনে হয় নাই। তবে একদিন কথায় কথায় বিবাহ ব্যাপারের কথা উঠায় তাহাদের দৃষ্টান্ত দিতে হইয়াছিল। কলিকাতার মেষগুলি ছোটখাটো এক একটা পার্লামেন্ট। সেখানে রাজনীতি, সমাজনীতি প্রভৃতি কঠোর তত্ত্বের মীমাংসা প্রতিদিনই হইয়া থাকে। আমাদের মেসটা আবার খুব জাঁকালো মেস। আমরা অনেকগুলি সেখানে থাকিতাম। আমাদের মধ্যে ব্রাহ্ম ছিলেন, হিন্দু ছিলেন, নাস্তিক ছিলেন এবং এই 3 দলের উপরে যতগুলি উপদল আছে তাহারও মেম্বার আমাদের মেসে ছিলেন। বঙ্গবাসীর দল ছিলেন, সঞ্জীবনীরও দল ছিলেন। তখন হিতবাদী হিতং মনোহারী চ দুর্লভং বচ বলিবার আসর খুঁজিতেছিলেন। প্রতিদিনই রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি লইয়া তুমুল ব্যাপার হইত। কোনোদিন গ্ল্যাডস্টোনকে একেবারে দেশ ছাড়া করিয়া দেওয়া হইত, কোনোদিন সুরেন্দ্রবাবুকে স্বর্গে তোলা হইত। আর শনিবারে বঙ্গবাসী সঞ্জীবনী আমাদের মেসে আসিলে সেদিন ঝি সকল বাবুদের জন্যই বেশি করিয়া চাউল লইত, কারণ সেদিন সকাল হইতে রাত্রি 2:30 প্রহর পর্যন্ত হিন্দু ব্রাহ্মের একটা কুরুক্ষেত্র হইবেই। এমনকি অনেকদিন থিয়েটারবাজ মেম্বাররা তর্কের ফেরে পড়িয়া থিয়েটারের সময় পর্যন্ত অতিক্রম করিয়া শেষে বড়ই অনুতপ্ত হইতেন। এহেন সার্বজনিক সার্ববিষয়িক মহাসভায় একদিন বর্তমান বিবাহ ব্যাপার উঠিয়াছিল। সেই দিন কথায় কথায় আমার সেই রেলের সঙ্গী সঙ্গিনীর কথা মনে হইয়াছিল এবং তাহাদের দৃষ্টান্ত সেই মহাসভায় পেশ করিয়াছিলাম। বাল্যবিবাহ যে নানা কারণে দেশ হইতে উঠিয়া যাইতেছে তাহারই দৃষ্টান্তস্বরূপ সেই 15 বর্ষীয়া কিশোরীর কথা বলিয়াছিলাম এবং তখন একবার মনে হইয়াছিল যদি কখনো বিবাহ করি তবে একটা 10 বৎসরের কচি মেয়েকে বিবাহ না করিয়া এই প্রকার 15 বর্ষীয়া কুমারীরই পানি গ্রহণ করিব। কথাটা খুব সিরিয়াসলি বলিয়াছিলাম কিনা মনে নাই, তবে ওই একদিন মাত্র আমার তাহার কথা মনে হইয়াছিল।
এ ফাল্গুন মাসের কথা। চৈত্র মাস চলিয়া গেল। বৈশাখ মাসের 24 তারিখে আমার এক বন্ধুর বিবাহ। আমার সেই বন্ধুটির বাড়ি যশোহর জেলায়। বিবাহ হইবে হাবড়ায়। শুনিলাম কনের বাড়ি হাবড়ায় নহে, তবে বিবাহ দিবার জন্য তাহারা হাবড়ায় আসিয়া আছেন, সেইখানেই বিবাহ হইবে। বন্ধুর বিবাহ, আমরা বরযাত্র। সন্ধ্যার পূর্বেই সকলে মিলিয়া দল বাঁধিয়া হাবড়ায় বিবাহ বাড়িতে গেলাম। কিন্তু সেখানে গিয়া বড়ই বিপদে পড়িলাম। আমার বন্ধুটি বড়ই ভালো মানুষ। দেশ হইতে তাহার পিতা, পিতৃব্য, মাতুল ইত্যাদি অনেক আত্মীয় স্বজন আসিয়াছেন। বিবাহের পূর্বে নগদ কিছু টাকা ও অলংকার দিবার ব্যবস্থা হয় এবং বর্তমান প্রথা অনুসারে যথারীতি একটা ফর্দও প্রস্তুত হয়। কন্যাকর্তার অবস্থা তেমন ভালো নহে, সেই জন্যই এতদিন মেয়েটিকে বিবাহ দিতে পারেন নাই। শেষে আর কোনো দিকে না ভাবিয়া আমার বন্ধুর অভিভাবকেরা যাহা চাহিয়াছিলেন তাহাই স্বীকার করেন। তিনি হয়তো মনে করিয়াছিলেন বিবাহের সময়ে হাতে পায়ে জড়াইয়া ধরিয়া কিছু মাপ পাইতে পারিবেন। ভদ্রকায়স্থ সন্তান লেখাপড়া জানেন, কন্যা দায়গ্রস্ত দরিদ্রের দুঃখ দেখিয়া অবশ্যই তাহাদের মন টলিবে এবং ফর্দমতো টাকা ও অলংকার দিতে না পারিলেও ভদ্রলোকের জাতি রক্ষার জন্য বিবাহ বন্ধ রাখিতে পারিবেন না। বিপদে পড়িলে মানুষ পরের সহানুভূতির প্রত্যাশা এতটাই বেশি করিয়া থাকে। আমরা কনের বাড়ি পৌঁছিয়া দেখি বিষম গোল বাঁধিয়া গিয়াছে। কন্যাকর্তা ও তাহার 2 পুত্র বরকর্তাদিগের হাতে পায়ে ধরিতেছেন, গলবস্ত্র হইয়া অশ্রু জলে বুক ভাসাইতেছেন। কিন্তু বরকর্তা কিছুতেই রাজি নহেন। নগদ টাকা ও অলংকারগুলি ফর্দ মোতাবেক মিলাইয়া না দিলে তাহারা ছেলের বিবাহ দিবেন না। এই কথায় মহা গোলযোগ বাঁধিয়া গেল। আমরা 2খানি লুচির আশায় গঙ্গা পার হইয়া এতখানি রাস্তা আসিলাম, কিন্তু সে কথা আমাদের আর মনে রহিল না। আমি তো স্তম্ভিত হইয়া পড়িলাম। কন্যাকর্তাগণের কান্না দেখিয়া আমারই কান্না পাইতে লাগিল। আমি সেখানে দাঁড়াইতে পারিলাম না। সে বাড়ি ত্যাগ করিয়া রাস্তায় আসিয়া বেড়াইতে লাগিলাম। শুধু মনে হইতে লাগিল, আজ যদি আমার বন্ধু বিবাহ না করেন, তাহা হইলে এই গরিব ভদ্রলোকের কি উপায় হইবে? অতি দরিদ্র অবস্থা বলিয়াই ইনি এইরূপ কর্ম করিয়াছেন। আবার মনে হইল, মনুষ্য এমন নির্দয় হইতে পারে না, নিশ্চয়ই বিবাহ হইবে। পথে ঘুরিতেছি আর এই কথা ভাবিতেছি। এমন সময় দেখিলাম বন্ধুটির পিতা, পিতৃব্য, আত্মীয় বন্ধু, বরযাত্র সকলে গোলমাল করিতে করিতে সে বাড়ি ত্যাগ করিয়া যাইতেছেন, আর বৃদ্ধ কন্যাকর্তা কাঁদিতে কাঁদিতে তাহাদের পায়ে ধরিতেছেন এবং সঙ্গে সঙ্গে ছুটিতেছেন। আমি এ দৃশ্য আর দেখিতে পারিলাম না। আমরা যে কয়েকটি বন্ধু আমাদের মেস হইতে গিয়াছিলাম, তাহাদিগকে নিকটে ডাকিলাম এবং ধীরভাবে দৃঢ়তার সহিত বলিলাম, আমি আজ এই বিবাহ করিয়া এই গরিবের দায় উদ্ধার করিব, তোমরা আইসো। আমার কথা শুনিয়া প্রথমে কেহ বিশ্বাস করিলেন না। শেষে যখন আমি প্রতিজ্ঞার কথা বলিলাম, তখন সকলেই সন্তুষ্ট হইলেন। আমরা ফিরিয়া গেলাম। আমার পরিচয় পাইয়া কন্যাকর্তার 2-3 জন আত্মীয় আমাকে চিনিতে পারিলেন। কোণে দেখা হইল না, অলংকারের কথাও হইল না। সেই রাত্রে আমি বরযাত্র হইয়া গিয়া বরের আসন অধিকার করিয়া বসিলাম।
যৌবন সুলভ সহানুভূতির উত্তেজনায় মা ও দিদিকে জিজ্ঞাসা না করিয়াই বিবাহ করিতে বসিয়া গেলাম। যথাসময়ে শুভ দৃষ্টি হইল। আমি আর আমার স্ত্রীর মুখের দিকে চাহিলাম না। আমি তখন একটা খুব উঁচু সুরে হৃদয় বাঁধিয়াছিলাম। বিবাহের পর যখন আসন হইতে আমার স্ত্রীকে উঠাইতে যায়, তখন সকলে দেখিল তাহার চেতনা নাই। তাড়াতাড়ি মুখে চোখে জল দিতে দিতে তাহার চৈতন্য হইল। আমরা অবশেষে বাসরে চলিলাম। যখন অনেক রাত্রে বাসর ঘর মহিলা শূন্য হইল, তখন আমার নববিবাহিতা পত্নী আমার সঙ্গে কথা কহিলেন। তিনি বলিলেন, আপনি আমাকে চিনিতে পারিলেন না? সেই যে একদিন আপনি বর্ধমান হইতে আসিতেছিলেন, সেই দিন আমি আর দাদা আপনার সঙ্গে এক গাড়িতে আসি। আপনাকে দেখিয়া আমার মনে হইয়াছিল, কি মনে হইয়াছিল তাহা বলিতে পারিব না। তবে সেই দিন থেকে আমি আপনার কথা ভুলিতে পারি নাই। ভগবান দুঃখিনীর প্রার্থনায় কান দেন। বিবাহের সময় পর্যন্ত আমি তা বুঝিতে পারি নাই। আমার স্ত্রী নীরব হইলেন। তাহার হৃদয়ের আনন্দ মুখমণ্ডলে ফুটিয়া উঠিল। লজ্জা আসিয়া গণ্ডস্থল লোহিতাভ করিয়া তুলিল। আমি বিস্ময়, আনন্দ, কৌতূহলের সহিত সেই একদিনের পরিচিত স্বপ্নদৃষ্টির ন্যায় মধুর মুখ দেখিয়া জ্যোৎস্নাপ্লাবিত শারদ নিশার দূরশ্রুত বংশীরবের ন্যায় শ্রবণ তৃপ্তিকর কণ্ঠস্বর শুনিয়া বিহ্বল দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিলাম। আমার মনে হইল, আমাদের এই প্রেমবন্ধন দৈবের ঘটনা নহে। যে বন্ধন ইহজীবনের পরপারে দুইটি প্রণয়ী হৃদয়কে আবদ্ধ করিয়া রাখিয়াছিল, ইহজীবনে কোনোদিন স্বপ্নেও যাহার অস্তিত্ব অনুভব করি নাই, আজ বিনা চেষ্টায় সহসা তাহাতে বন্দী হইলাম। কি সুখের বন্ধন! এ বন্ধন হইতে ইহজীবনে আর যেন মুক্তি লাভ না ঘটে। মোহ বলো, প্রেম বলো, আর যাহাই বলো, পূর্ণিমার রাত্রে গঙ্গার উভয় কূল প্লাবিত করিয়া যেমন জোয়ার ছুটিয়া যায়, তেমনি একটি অননুভূতপূর্ব আনন্দরসে, একটা সংকোচহীন হর্ষে আমার হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। পরদিন শ্বশুরের প্রদত্ত অলঙ্কারগুলি একে একে খুলিয়া রাখিয়া নিরভরণা স্ত্রীকে লইয়া হঠাৎ বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। সমস্ত কথা শুনিয়া মা আমার আকাশের চাঁদ হাতে পাইলেন। গৃহলক্ষ্মীকে বরণ করিয়া ঘরে লইলেন। আমাকে সহস্র আশীর্বাদ করিলেন। সেই মাতৃ আশীর্বাদ আমার বিবাহিত জীবনের অনন্ত সুখের অমোঘ দৈববাণী রূপে আমার মস্তকে বর্ধিত হইল। এতখানি আশা করি নাই, তাই আনন্দে আমার চক্ষে জল আসিল। আমার নবপরিণীতা পত্নীও সেই আনন্দাশ্রুর অংশ লাভ করিল। আপনারা শুনছিলেন লেখক জলধর সেনের গল্প অদৃষ্ট। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।